আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চতর গণিতের চ্যাপ্টার 10 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আজকের এই লেকচার 1 এ তোমাদের সকলকে স্বাগতম। এই চ্যাপ্টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলকভাবে সহজ। তবে চ্যাপ্টারটা সহজ হইলেও মাঝে মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। তো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়াবো একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যা কিছু দরকার আছে সবকিছু দিয়ে দিব। এবং আমরা জানি যে আসলে স্টুডেন্টরা কোন জায়গাটা থেকে প্রবলেম ফেস করে। আমরা ওই জায়গাটা ধরে একদম ক্লিয়ার করে দিব। ঠিক আছে? আচ্ছা। তো তুমি আজকের পর থেকে যতগুলা লেকচার দেওয়া হবে সবগুলা লেকচার একদম মনোযোগ দিয়ে করবা। বুঝছো? তাহলে দেখবা এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। ওকে? তাহলে চলো আমরা শুরু করি বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি। আজকে আমাদের লেকচার 1। তো দেখো এই যে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি, তাহলে এখানে বলো তো পদ কয়টা থাকবে? দুইটা পদ থাকবে। তো দুইটা পদকে আমরা বিস্তৃতি করব। তাহলে দুইটা পদকে আমরা কত পদ পর্যন্ত বিস্তৃতি করতে পারি? তোমার ইচ্ছা, যত পর্যন্ত বিস্তৃতি করা যায়। আচ্ছা, এই যে আমি দিলাম, তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি যে দ্বিপদী বিস্তৃতিটা আসলে দ্বিপদী উপপাদ্যটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমি তোমাকে বললাম এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাই না? এটা আমরা সবাই জানি। এবার আমি যদি তোমাকে বলি এ প্লাস বি কিউব, তখন কি বলবা? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব, এটাও আমরা জানি। বাট আমি যখন তোমাকে বলতেছি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এবার একটু বলো তো, এবার কি বলতে পারবা যে না এইবার বলতে পারবো না? কেন বলতে পারবো না? কারণ প্রথম স্কোয়ার এবং কিউবের সূত্র আমরা জানি, বাট আমি যখন তোমাকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 দিলা তখন তুমি বলতে পারতেছো না। বাট যারা একটু চালাক তারা এই কথা বলতে পারো যে ভাইয়া এখানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 মানে কয়টা এ প্লাস বি আছে? 5টা। তো 5টা এ প্লাস বি গুণ করার পরে আমি ক্যালকুলেশন করে একটা ফর্মেট তৈরি করাবো, এমনটা হইতে পারে। বাট দেখো 5টা এ প্লাস বি গুণ করে আমি একটা ফর্মেট তৈরি করব, বিষয়টা আসলে শুনতে কেমন শ্রুতিকটর মনে হয়, আবার দেখতেও দৃষ্টিকটর। তো সেই জন্য আমরা কি করব, যে আমরা দেখতে চাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল টু দি পাওয়ার কিউব তারা কোন ফর্মেটে আসছিল। আমি তাদের থেকে ফর্মেটটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে আমি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 বলো, 6 বলো, 7 বলো, যা ইচ্ছা আছে সব আমি লিখতে পারবো। মনে করো আমাদের এখানে সহগটা নাই, তুমি চিন্তা করো সহগটা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমন আসতে দেখো তো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার স্কোয়ার, প্রথম পদে প্রথম পদের ঘাত কি? সর্বোচ্চ, প্লাস দ্বিতীয় পদে প্রথম ঘাতের বা প্রথম পদের ঘাত 1 কমতেছে, দ্বিতীয় পদের এক ঘাত কি বাড়লো, আবার তৃতীয় পদে গিয়ে কি এ এর ঘাত শূন্য হয়ে গেছে, বি এর ঘাত সর্বোচ্চ। ঠিক সেম ভাবে এখানে মনে করো সহগগুলো নাই, প্রথম পদের ঘাত সর্বোচ্চ, তারপরে যতই পদ যাচ্ছ প্রথম পদের ঘাত কমতেছে, দ্বিতীয় পদের ঘাত কি এক করে বাড়তেছে, এ বি স্কোয়ার, তারপরে একটা সময় পরে এ এর কোনো ঘাত থাকবে না। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো যে প্রথম পদের ঘাত সর্বোচ্চ, তারপরে আস্তে আস্তে করে প্রথম পদের ঘাত কমতেছে, দ্বিতীয় পদের ঘাত কি আস্তে আস্তে করে বাড়তেছে। তাহলে আমি কি এখন লিখতে পারি না যে প্রথম পদে প্রথমটার ঘাত সর্বোচ্চ? তুমি সহগ নিয়ে চিন্তা করিও না, সহগগুলো তারপরে আমরা দিব আস্তে আস্তে। তারপরে প্লাস, বলো এ এর পাওয়ার 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে, আবার এ এর পাওয়ার হয়ে যাবে কিউব, বি এর পাওয়ার হয়ে যাবে স্কোয়ার, আবার এ এর পাওয়ার তখন কি হয়ে যাবে বলো তো? স্কোয়ার, বি এর পাওয়ার কত? কিউব। এখন কি হবে বলো তো? এ এর পাওয়ার আরো 1 কমবে, বি এর পাওয়ার আরো 1 বাড়বে, এবং একটা সময় পরে বি এর পাওয়ার কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে, তাই না ভাইয়া? আচ্ছা, এবার আমি যদি বলি যে বলো তো ভাইয়া এ প্লাস বি হোল টু দি পাওয়ার 7, তাহলে এটা কি হবে? এটাও সেম ভাবে প্রথম পদে ঘাত কি সর্বোচ্চ, প্লাস এ পাওয়ার 6 বি প্লাস এ পাওয়ার 5 বি স্কোয়ার। দেখছো প্রথম পদের ঘাত কমতেছে, দ্বিতীয় পদের ঘাত আস্তে আস্তে করে কি বাড়তেছে, এ পাওয়ার 4 বি কিউব প্লাস কত? এ কিউব বি পাওয়ার 4, দেন কি হবে? এ স্কোয়ার বি পাওয়ার 5 প্লাস এ বি পাওয়ার 6, দেন হচ্ছে কি বি পাওয়ার 7। আমার মনে হয় এই ফর্মেটটা কিভাবে হয়েছে এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই, এটাই আমাদের দেবদী উপপাদ্য আর কি। তো এখন উপপাদ্যটা ক্লিয়ার হয়নি, আমরা আরও কাজ করব। এখন বলতে পারো যে ভাইয়া সহগগুলো যে ছিল তাহলে এই সহগগুলো গেল কই? কোথাও যায়নি, আমরা এখন নিয়ে আসব। দেখো আমরা চিন্তা করি, এখানে তুমি চিন্তা করো, বলো এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5, প্রথম পদের ঘাত কি সর্বোচ্চ? 5টা ইয়া ছিল, তুমি 5টা ইয়া দিলা। এইবার বলো তো এইখানে টোটাল বি আছে কয়টা? পাওয়ার 5 মানে বি আছে 5টা।
বাট এখানে কয়টা বি দিছো? একটা বি দিছো না? তাহলে একটা বি, 5টা বি থেকে একটা বি নিছো, এটা নেওয়া যায় হচ্ছে 5C1 উপায়ে। কত উপায়ে? 5C1 উপায়ে। সি মানে কি? কম্বিনেশন, এটা সম্বন্ধে পরে ধারণা দিব। আবার 5টা বি থেকে তুমি 2টা বি নেওয়া যায় কত উপায়ে? 5C2 উপায়ে। আবার দেখো, 5টা বি থেকে 3টা বি নেওয়া যায় 5C3 উপায়ে। 5টা বি থেকে 4টা বি নেওয়া যায় 5C4 উপায়ে। আবার 5টা বি নেওয়া যায় 5C5 উপায়ে। এখন ক্যালকুলেটারে যদি ক্লিক করো তাহলে এই মানটা বের হয়ে যাবে। এই যে দেখো, a⁻5 প্লাস এই যে 5C1, এটার মান তুমি পাবা কি করে? তোমরা ক্যালকুলেটারে যাবা, ক্যালকুলেটারে যাওয়ার পরে তোমরা যেটা করবা, 5-এ ক্লিক করবা, শিফটে যাবা, ভাগ চিহ্নতে ক্লিক করবা, সি আসবে, তারপরে 1। তাহলে 5C1 মানে কত? 5। বুঝছো? তাহলে কত হচ্ছে বলো তো? 5a⁴b। আবার 5C2 মানে কত? দিয়ে দাও দেখো, এই যে 5C2 মানে কত? 10। 10a³ b²। আবার এটা কত? 5C3 মানে দেখো, 5C3 মানে কত হয় আমাদের? 5C3 মানে এটাও মানে 10, 10a² b³। আবার 5C4 মানে কত? 5 b⁴ প্লাস কত? b⁴। বুঝছো? আচ্ছা, এখন দেখো ঠিক সেম ভাবে এখানেও আসবে কত? এই যে এখানে আসবে কত দেখো, 3C1। আর এখানে কত? 3টা বি থেকে 2টা বি নিচ্ছ, 3C2। 3C1 মানেও 3, 3C2 মানেও কত? 3 হবে। তাহলে আমরা এখন এই যে দ্বিপদী উপপাদ্যটা, এই দ্বিপদী উপপাদ্য নিয়ে আমরা কি করব? একটা সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তটা কিরকম দেখো, এই সিদ্ধান্তটা আমরা এখন নিব। তো কিভাবে নেওয়া যায়? আমি আবার এগুলো লিখবো, লিখে আমরা একটা সিদ্ধান্ত নিব। দেখি তো কিভাবে সিদ্ধান্তটা নেওয়া যায়। আমি বলতেছি x+y⁴ এটা। তা কি বলছিলাম? প্রথম পদের ঘাত কি? সর্বোচ্চ, প্লাস দ্বিতীয় পদে বলো 6টা বি থেকে আমি 6টা ওয়াই থেকে এখন একটা ওয়াই নিব কত উপায়ে? 6C1 উপায়ে। এক্স এর ঘাত কি? 1 কমতেছে মানে কত? 5। ওয়াই এর ঘাত কত? 1। আবার তারপরে কি লিখবো? 6টা ওয়াই থেকে 2টা ওয়াই নিব 6C2 উপায়ে। x⁴ ওয়াই কত? 2। আবার 6C3, তারপরে কত বলো তো? x⁻3। আবার ওয়াই পাওয়ারও কত হবে? 3 হবে, তাই না? এবার বলো তো 6C4 x² y⁴, 6C5 x y⁴, 6C6 y⁴ কত? 6। ঠিক আছে, তো এইবার আমরা একটু সিদ্ধান্ত নিব এই উপপাদ্যটা কিরকম হচ্ছে। আচ্ছা, আমরা বলতে পারি, দেখো তো তুমি চিন্তা করো, এখানে পাওয়ার কত বলো তো? এখানে পাওয়ার কত? 6। তাহলে পদ সংখ্যা কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7। বুঝছো? তার মানে ঘাত যত হবে পদ সংখ্যা হবে একটা বেশি, ঘাত যত হবে পদ সংখ্যা কত হবে? একটা বেশি হবে। আচ্ছা, এবার আসো, এবার তুমি চিন্তা করো, প্রথম পদটা ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পদ দেখো তো, এটা কত নাম্বার পদ? দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদে সি এর নিচে কত আসছে? 1। তৃতীয় পদে সি এর নিচে কত? 2। চতুর্থ পদে সি এর নিচে কত? 3। তার মানে যত নাম্বার পদ সি এর নিচে কি 1 কম হবে? বুঝিও, যত নাম্বার পদ সি এর নিচে কি হবে? 1 কম হবে। আমি বললাম যে এটা কি ষষ্ঠ পদ, তো ষষ্ঠ পদ সি এর নিচে কত হবে? 1 কম হবে। চোখ বন্ধ করে বলা যাবে। আবার দেখো এখানে, এখানে ঘাতগুলা কিরকম হয়েছে দেখো তো, ঘাতগুলা এরকম যে x⁻6 প্লাস এই যে 6C1 তুমি দিলা, এক্স এর ঘাতটা, যে প্রথম পদের ঘাতটা কিভাবে আসতেছে? উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ 6 - 1 সমান কত? 5। আর ওয়াই এর ঘাত মানে দ্বিতীয় পদের ঘাত হচ্ছে সি এর নিচে যা আছে এটা, তাই না? এবার আবার বলো তো 6C2 এক্স এর ঘাত বলো, উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে কত? 4। আর ওয়াই এর ঘাত কি হবে? নিচেরটা স্কয়ার। বুঝছো? আবার দেখো এইখানে 6C4, এখানে কত হবে বলো তো? এক্স এর ঘাত, প্রথম পদের ঘাত উপরেরটা মাইনাস নিচেরটা কত? 2। এবং দ্বিতীয় পদের ঘাত কি হবে? নিচে যেটা আছে। আর কি বলতে হবে? কিভাবে আসতেছে বুঝছো তো? হুম, আচ্ছা, তাহলে বলো তো এই যে 6C5, তাহলে 6C5 সমান কত? উপরেরটা মাইনাস নিচেরটা, দ্বিতীয় পদের ঘাত কি হবে? নিচেরটা। তারপরে 6C6 এক্স তো নাই, ওয়াই এর একবার এই যে সর্বোচ্চ ঘাতটা নিচে যেটা আছে এটা। তাহলে বুঝছো? তাহলে দ্বিপদী উপপাদ্যটা এমন ভাবে আগাচ্ছে না?
কোনভাবে হচ্ছে। এখন এই দ্বিপদী উপপাদ্য থেকে আমি কিছু সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তাহলে সিদ্ধান্তটা বলো তো। এবার আমি যদি যে কোনো একটা বিস্তৃতি দিলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 15, আমি তোমাকে বললাম এই বিস্তৃতিটার নবম পদ, কত পদ? নবম পদ, কোনো সমস্যা নাই, বলো যত নাম্বার পদ সি এর নিচে কি হবে? এক কম হবে। তাহলে নবম পদ হইলে 15c8, প্রথম পদের ঘাতটা কি? উপরেরটা মাইনাস নিচেরটা, কত হবে? 7। দ্বিতীয় পদের ঘাত কি হবে? নিচেরটা। এবার যদি বলে 14তম পদ, কোনো মুখস্থ নাই, নিজের মতো করে 14তম, তাহলে 15c, যততম পদ সি এর নিচে এক কম, 15c 13, বুঝছো? 15c কি? 13। আবার প্রথম পদ এ এর ঘাত হবে 15 মাইনাস 13 2, বি এর ঘাত নিচে যেটা আছে। কি এগুলো কি পারা যাবে? আচ্ছা, তো এবার আমি সাকল্যে মনে করো এই সূত্রটা নিয়ে একটু কাজ করব। তুমি দেখো তো এই বিস্তৃতির কথা যদি তুমি চিন্তা করো, এই বিস্তৃতির কথাই যদি তুমি চিন্তা করো, দেখো প্রথম কথা ঘাত কত? 6, তাহলে পদ সংখ্যা কয়টা হয়েছে? 7টা, তাহলে ঘাত যত হবে পদ সংখ্যা এক বেশি হবে। তারপরে প্রথম পদে দেখো প্রথম ঘাতের পাওয়ার কত? সর্বোচ্চ। তারপর যতই পদ যাচ্ছে দেখো এক্স এর মানটা আস্তে আস্তে করে কমতেছে, ওয়াই এর মানটা আস্তে আস্তে করে কি বাড়তেছে না, ওয়াই এর ঘাতটা আস্তে আস্তে করে বাড়তেছে। তার মানে এক্স এর ঘাত যখন ঊর্ধ্বমুখী, ওয়াই এর ঘাত তখন নিম্নমুখী। আবার যখন ওয়াই এর ঘাত ঊর্ধ্বমুখী, এক্স এর ঘাত কি? নিম্নমুখী। বুঝা গেছে? তাহলে একটা দ্বিপদী দ্বিপদী আমাদের যে উপপাদ্যটা আছে, এই দ্বিপদী উপপাদ্যের বৈশিষ্ট্যটা দেখো তো কি হবে। যে দ্বিপদী উপপাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে যে ঘাত n হলে, ঘাত কি? n হলে পদ সংখ্যা কি হবে বলো তো? পদ সংখ্যা হবে কত? n+1। আবার 2 নম্বরে বলতে পারি যখন x এর ঘাত ঊর্ধ্বমুখী তখন y এর ঘাত কি? মানে সবচেয়ে কম, অর্থাৎ নিম্নমুখী। আবার যখন x এর ঘাত যখন আবার নিম্নমুখী, x এর ঘাত যখন কি? নিম্নমুখী, তখন y এর ঘাতটা কি হবে? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী, বুঝছো? আচ্ছা, এই তো আমাদের দ্বিপদী উপপাদ্য। কথা বোঝা গেছে? এইগুলাই কি আমাদের দ্বিপদী উপপাদ্য। আশা করি কঠিন না, সহজ আছে। আচ্ছা, এখন এই দ্বিপদী উপপাদ্য সম্বন্ধে আমরা আরো কিছু কথা বলি। চলো, মনে করো এখন আমরা আরেকটা বিস্তৃতি আমরা করতেছি। দেখো আমি বলতেছি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, বলো এটার বিস্তৃতিটা কি হবে? প্রথম পদে a পাওয়ার 5 প্লাস 5c1, দ্বিতীয় পদ যত নাম্বার পদ সি এর নিচে এক কম, তাহলে 5c1 a পাওয়ার 4 b প্লাস 5c2 a কিউব b স্কোয়ার, 5c3 এ দেখো a এর ঘাত 2 b এর ঘাত কিউব। মুখস্থ নাই, একবারে নিজে নিজে বুঝে বুঝে করবা। তাহলে 5c4 a b পাওয়ার 4, 5c5 b পাওয়ার 5। দেখছো ঘাত কত? 5, তাহলে পদ সংখ্যা কটা হয়েছে? 6টা। এটাই বলছিলাম, ঘাত যত হবে পদ সংখ্যা কি হবে? এক বেশি হবে। আচ্ছা, এটা যদি হয়, এই যে বললাম a পাওয়ার 5 প্লাস 5c1 মানে কত? 5 a পাওয়ার 4b, এটা কত? 5c2 মানে কত? 10 a কিউব b স্কোয়ার, 5c3 মানে কত? 10 a স্কোয়ার b কিউব, আর 5c4 মানে কত? 5 a b পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের b পাওয়ার 5। এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি। দেখো তো আমাদের যে সহগটা আছে, দেখো এই যে সহগের মানটা, যে সহগের মানটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট নাম্বারে পৌঁছানোর পরে আবার একই প্যাটার্ন মেনটেন করে কিন্তু কমতে থাকে। এ দেখো সহগের মানটা এখানে 1, এখানে 5, এখানে 10, সর্বোচ্চ হয়েছে 10, তারপরে আবার একই ক্রম অনুসারে কি করতেছে? কমতেছে। বুঝছো? তাহলে এই দ্বিপদী উপপাদ্যে কি আর সমস্যা হবে? দুইটা পদের বিস্তৃতি কি এখন আমরা সহজেই করতে পারবো না? করতে পারবো। এবার কথা হচ্ছে, দেখো এবার কথা হচ্ছে আমাদের যদি প্রথম পদের ঘাতটা 1 হয়, যদি প্রথম পদের ঘাতটা কি হয়? যদি প্রথম পদটা 1 হয় তাহলে তো আর কোনো কথাই নাই। 1 এর পাওয়ার 5 মানে কত? 1, তাহলে 5c1, 1 এর পাওয়ার কত? 5 মাইনাস 1 মানে 4, তাহলে 1 নিয়ে কি আর কাজ করার দরকার আছে? না, তাহলে জাস্ট দ্বিতীয় পদ নিয়ে কাজ করো। দ্বিতীয় পদের ঘাত কি হবে? নিচেরটা 1। আবার 5c2 b2, 5c3 b3, তারপরে 5c4 b পাওয়ার 4, 5c5
বি পাওয়ার কত 5, বুঝছো? তাহলে দেখো প্রথম পদের ঘাতটা কি যদি 1 হয়, প্রথম পদের ঘাতটা কি যদি 1 হয়, তাহলে বিস্তৃতিটা আমাদের আরো সহজ হয়ে যায় না? মজার বিষয় হচ্ছে তোমাদের যে দুইটা অনুশীলনী আছে 10.1 এবং 10.2, এই 10.1 এর সম্পূর্ণ অংশ জুড়ে আমাদের প্রথম পদটা কত হবে 1 হবে। আর প্রথম পদ যদি 1 হয় তাহলে তো হয়েই গেল, খুব সহজ না? হ্যাঁ, এই ছিল আমাদের দ্বিপদী উপপাদ্য নিয়ে কথা। তো এইবার আমাদের একটা বিষয় আসতেছে যে ভাইয়া সবই তো বুঝলাম, এটার মানও আমরা ক্যালকুলেটরে ক্লিক করে বের করতে পারি, যে প্রথম 5 লিখবো, শিফটে দিয়ে ভাগ চিহ্নতে দিব, তারপর 1 দিব, হয়ে যাবে। কিন্তু আসলে এই 5C1 মানে কি বোঝাচ্ছে, এটা কি, এটাতে আমরা যাব, এখনই যাব। তো যাওয়ার আগে এবার বলো তো, ঘাত মনে করো আমি n দিলাম, যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তাহলে ঘাত যেহেতু n আছে, পদ সংখ্যা কি হবে n প্লাস 1 হবে। তাহলে এটার বিস্তৃতিটা বলো তো, তাহলে আমি কি বলবো a পাওয়ার n, তাই না? তারপরে nc1, a এর ঘাত উপরেরটা মাইনাস নিচেরটা, b এর ঘাত 1, আবার বলো তো কি হবে nc2, a এর ঘাত কি উপরেরটা মাইনাস নিচেরটা, b এর ঘাত নিচেরটা, আবার nc3, a এর ঘাত কি উপরেরটা মাইনাস নিচেরটা, কিন্তু b এর ঘাত কি জাস্ট উপরেরটা। এইভাবে চলতেছে না? এটা কি বলে বাইনোমিয়াল থিওরাম, এটাই কি আমাদের দ্বিপদী উপপাদ্য, বুঝছো? দ্বিপদী উপপাদ্য। সমস্যা হবে কি আর না? দ্বিপদী উপপাদ্য নিয়ে আমি আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন তোমাদের কথা আমি জানি, আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের কোন জায়গাটাতে আসলে এই জায়গায় সমস্যা হইতো, সেই জায়গাটায় আজকে আমরা প্রথমে এইটা ক্লিয়ার করব, তারপরে সব আমরা ধাপে ধাপে ক্লিয়ার করে দিব, বুঝছো? তো এখন তোমাদের যে কোয়েশ্চেনটা, যে ভাই এখানে সি মানে কি বোঝাচ্ছে, এই যে 5C1 5C2 6C1 6C2 7C1 7C2, এগুলো আসলে কি বোঝাচ্ছে, এগুলো নিয়ে আমরা একটা কথা বলবো। তো এইগুলোর বিষয় জানতে গেলে আমাদের ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। তো আজকের ক্লাসটা মূলত এই সি এবং ফ্যাক্টোরিয়াল দিয়েই শেষ করব। দেন পরবর্তী ক্লাস থেকে আমরা বিস্তৃতি করা শিখব, কীভাবে বিস্তৃতি করতে হয়। ঠিক আছে, ধাপে ধাপে যাচ্ছি আমরা। আমরা তো জানি যে আসলে তোমাদের বিষয়গুলো বোঝার জন্য কোনগুলো আগে পড়তে হবে, বুঝছো? আমরা এবার ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে একটু ধারণা জানবো। লিখো সবাই ফ্যাক্টোরিয়াল। দেখো ফ্যাক্টোরিয়াল, সো ফ্যাক্টোরিয়াল এটা বাংলাটা লিখবাই পাবে যে ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল কথার মানে কি? এই ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করি আমরা এই যে এই চিহ্নটা দিয়ে, অথবা এইভাবে প্রকাশ করতে পারি, বুঝছো? তাহলে দেখো এই যে আমি দিলাম 5 ফ্যাক্টোরিয়াল, মনে রাখবো ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে গুণ করে আমরা 1 পর্যন্ত যাব। কত পর্যন্ত যাব ভাইয়া? 1 পর্যন্ত। তাহলে এই যে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 থেকে গুণ করে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সমান সমান কত হবে? 4 5 20, 3 20 60, 120। তাহলে ফ্যাক্টোরিয়ালের মানটা, ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝায়? কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে গুণ করে আমরা 1 পর্যন্ত যাব। এবার আমি যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি হবে? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা থেকে গুণ করে আমরা 1 পর্যন্ত যাব, বুঝছো? তাহলে আমাদের বলো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। বোঝা গেছে? বলো তো ফ্যাক্টোরিয়ালটা বোঝা গেছে? তো এইবার আসো ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি যদি বলি যে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো? 7 ইন্টু 6 ইন্টু 5 4 3 2 1, বুঝছো? আচ্ছা এবার আমাকে বলো তো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 1, 6 5 4 3 2 1, এটা মানে কি আবার 6 ফ্যাক্টোরিয়াল না? তাহলে 7 ইন্টু কি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আমরা বলতে পারি না যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা ইনটু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল? আবার কি এটা বলা যায় না যে 7 ফ্যাক্টোরিয়াল সমান সমান 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল? বলা যায় কিনা? আবার কি তুমি এটা বলতে পারো না যে 7 ফ্যাক্টোরিয়াল সমান সমান 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল? তাই না? তাহলে যত যাবে আস্তে আস্তে কমবে, তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি এটাও লেখা যায় যে ওই সংখ্যা ইনটু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল, অথবা এটাও বলা যায় ওই সংখ্যা ইনটু তার চেয়ে কম সংখ্যা ইনটু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল। বলা যায় না? তাহলে বলো, ক্লিয়ার করো। আবার আমি যদি বলি 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি বলা যায়? 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল।
আবার এটা বলতে পারি না 8 ইন্টু 7 ইন্টু তার চেয়ে এক কম সংখ্যা কত 6 ফ্যাক্টোরিয়াল, বা এটাও তো বলতে পারো 6 ইন্টু কত 5 ফ্যাক্টোরিয়াল। কি ফ্যাক্টোরিয়াল নিয়ে কি আর সমস্যা হবে? না, এটা জাস্ট উপরে গুণ করে দিবা। তো এইবার দেখো তো, এইবার আমি যদি বলি ভাইয়া দেখো যে n ফ্যাক্টোরিয়াল কি হবে n ইন্টু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে কিনা। আবার আমি এটা বলতে পারি না n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বলা যায়, তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল আবার n মাইনাস টু বলছে, এখন কি বলবা n মাইনাস থ্রি, তারপর আবার কি বলা যায় n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। সমস্যা আছে কোনো? না, আমি চাইলে আরও কমাইতে পারি না, ইয়েস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি যত প্রয়োজন হয় তার চেয়ে কম সংখ্যার কি ফ্যাক্টোরিয়াল হবে। বোঝা গেছে? এই তো, বলো ফ্যাক্টোরিয়াল নিয়ে কি আর কারো সমস্যা হবে? না। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল নিয়ে ভাই আমাদের কারো সমস্যা হবে না, কিন্তু সমস্যা কিন্তু একটা জায়গায় রয়ে গেছে। সেই জায়গাটা হচ্ছে, বলো তো কোনটা? সেই জায়গাটা হচ্ছে আমাদের ওই যে সি। সি মানে কি বোঝাচ্ছে? তাহলে চলো এই সি মানে কি বোঝাচ্ছে ওই বিষয়টাই আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, ওই বিষয়টাই কি আমরা ক্লিয়ার করব। সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমাদের এই যে এনসিআর, এটা ধারণা এখন আমরা দিব যে এনসিআর এর ধারণা, এনসিআর আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু ক্লিয়ার করব। দেখো এনসিআর এটা মানে হচ্ছে, এনসিআর মানে হচ্ছে উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। বোঝো নাই? আবার লেখো। আমি বললাম তোমাকে এনসিপি, তখন এটা মানে কি বোঝাবে? উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল। এখন নিচে কি হবে? উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। এবার সংখ্যা দিয়ে বোঝাই। তোমাকে বললাম আমি 8C3 কিভাবে লিখবা? উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সি মানে কি বোঝায়, বুঝছো তো? এবার মনে করো আমি তোমাকে বললাম 5C3, এটা কি হবে বলো তো? উপরে হচ্ছে কি উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। তখন কি মানটা সরাসরি বের করা যায় না? আমরা সরাসরি বের করি ক্যালকুলেটর দিয়ে, বাট এইভাবে বের করার কোনো দরকার নাই, কারণ এখানে আমাদের অনেক সময় চলে যাবে। তাহলে আমরা দেখি তো 5C3 মানে মানটা 10ই হয়, দেখি আমরা 10 আনতে পারি কিনা। 5 ফ্যাক্টোরিয়াল তুমি রাখলা, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি নিচে যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল আছে আমি লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতেই পারি। আবার এখানে 3 ফ্যাক্টোরিয়াল, আবার এখানে কত 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 1 মানে 2, এখানে 2 5 দিয়ে কত 10 আসবেই। বুঝছো? তাহলে এই যে আমাদের এনসিআর এর ধারণা, এই কম্বিনেশনের ধারণাটা কি বোঝা গেছে যে এটা আসলে কি বোঝাচ্ছে? সমস্যা নেই তো আর? হ্যাঁ। তো এইবার প্রথম ক্লাসে আমরা এই এনসিআর সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন আমরা করাবো, যাতে ওই এনসিআর এর কোনো সমস্যা না থাকে। বুঝছো? তাহলে লিখো এনসিআর সম্পর্কিত সমস্যা, আমরা বেশ কিছু সমস্যা তোমাদের সমাধান করাবো, তাহলে আর এখানে সমস্যা থাকবে না। বুঝছো? তো ধাপে ধাপে আমি লিখতেছি এনসিআর সম্পর্কিত সমস্যা, লিখে এনসিআর সম্পর্কিত সমস্যা। তো এই এনসিআর এর মধ্যে আমাদের কি থাকবে বলতো? ফ্যাক্টোরিয়াল তো বটেই, ফ্যাক্টোরিয়াল অবশ্যই থাকবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখি কিছু কোয়েশ্চেন নেই আমাদের জন্য। প্রথম যে কোয়েশ্চেনটা আমাকে বলছে, 1 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে n2 ইজ ইকুয়ালস টু n3 হলে, n2 ইজ ইকুয়ালস টু n3 হলে n এর মান নির্ণয় করো। ঠিক আছে? ওকে, ভয় পাওয়ার কিছু নাই, আমরা এইটা মানটা নির্ণয় করব। সহজ কথা, দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে n2, এই n2 মানেই বোঝাই হচ্ছে আমাদের nc2, আবার এই n3 মানেই বোঝাই কি জানো? nc3। বুঝছো? এটা বোঝায়। তো এটা আমরা কি করবো এখন? সমাধান করব। দেখো সলিউশনটা যখন আমরা করতে যাব, বলো তো কি হবে? আমার কাছে যা দেওয়া আছে তা তো আমি লিখবই। দেখো এই যে n2 ইজ ইকুয়ালস টু কত? n3, n3 না? হ্যাঁ। তো আমি কিন্তু জানি এখানে n এর মানটা 5 হবে, তো কিভাবে 5 হবে সেটা আমরা পরে বলবো। এবার আসো, n2 মানে কি? এটা মানে তো বোঝার সুবিধার জন্য nc2, আর এটা মানে কত? nc3।
তো উপরে কি বলছিলাম, উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার কি ফ্যাক্টোরিয়াল। এখানে জাস্ট এখন আমরা একটু কি করবো, কাটাকাটি করব। তো যখন আমি কাটাকাটিটা করব, এই দেখো এন ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল কি কাটা যায়, একটা সমান চিহ্নের দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকলে উপরটার সাথে উপরটা কাটাকাটি করা যায় এবং নিচেরটার সাথে কি নিচেরটা কাটাকাটি করা যায়। এবার এন সম্পর্কিত যত টার্ম আছে ওগুলাকে তুমি এক পাশে রাখো, বাকিগুলোকে অন্য পাশে নাও। এই যে দেখো, বলো, এই যে 3 ফ্যাক্টোরিয়ালটা মনে করো আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে উপরে চলে যাবে না, আর নিচে কত আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা উপরে দিয়ে দাও n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত n মাইনাস 3, সমস্যা থাকার কথা না। এইবার দেখো কাটাকাটি করো, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, এই দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 2 6, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, তাহলে 6 বাই কত 2 ইজ ইকুয়ালস টু, আমাকে তো n বের করতে হবে, তাই n এর মানটা বের করার জন্য এখান থেকে ফ্যাক্টোরিয়ালটাকে সরাইতে হবে না। তো যদি তুমি সরাইতে চাও n মাইনাস 2 কে লিখতে পারো n মাইনাস 2 ইন্টু কত n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। আবার নিচেও কি আছে বলো তো ভাইয়া, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা না, দেখছো কত সুন্দর। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 আর এখানে থাকতেছে কত n মাইনাস 2, তাহলে 2টাই পাশে নিয়ে আসলে 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু n। সো n এর মানটা কত 5, এবং আমি কি প্রথম এটাই বলছিলাম না n এর মান 5 হবে। বলো এটা কি বোঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন, এগুলো আমাদের 2 মার্কের জন্য আসে, বুঝছো। তারপরে আমরা এই এনসিআর সম্পর্কিত এমন কিছু কোয়েশ্চেন নিব যেগুলো গ মার্কের এবং খ মার্কের এবং গ মার্কের ভিতরের কিছু কোয়েশ্চেন আমরা নিব, জাস্ট এই এনসিআরটা বোঝানোর জন্য। এই যে ক্যালকুলেশনগুলো এগুলো বুঝতে হবে, এগুলো অনেকেরই সমস্যা হয়, আমি আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা এবার বলো, এবার আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক দিই, যে এনসি এক্স ইজ ইকুয়ালস টু এনসি ওয়াই হলে এন এর মানটা হবে কত এক্স প্লাস ওয়াই। তাহলে বললাম এনসি 7 ইজ ইকুয়ালস টু এনসি 8, তাহলে এখানে এন এর মানটা হবে 7 প্লাস 8 মানে কত 15। এইভাবেই হবে কোয়েশ্চেন, বুঝছো, শর্ট কোয়েশ্চেনের জন্য, এমসিকিউ এর জন্য। এনসি 2 ইজ ইকুয়ালস টু এনসি 3 হইলে এন এর মানটা কত হবে 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু কত 5 হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটা কোয়েশ্চেন দেখলাম, তো একটা কোয়েশ্চেনে তো আমার হয় না, আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো ভাই আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, এটা মানে তো বুঝো NC4, তাহলে NC4 সমান এটা দেওয়া আছে, তুমি n এর মানটা বের করবা। তো সলিউশনটা লিখো, সলিউশনটা n4 মানেই তো এটা মানেই তো NC4, তাই না, 3 পাওয়ার কত n-4, এটাতে অনেকেরই সমস্যা হয়, তাই আমরা এটাকে ক্লিয়ার করতেছি। NC5 3 পাওয়ার কত n-5। তো এবার বলছিলাম এটা মানে কি বলো, কি লিখবা, উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কত নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার কি ফ্যাক্টোরিয়াল, কত আছে 3 পাওয়ার n-4। এখানে NC5 মানে কত উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু, এবার দেখো তো এখানে কি হবে বলো তো, উপরেরটা মাইনাস কত নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু দেখো 3 পাওয়ার n-5। এবার n ফ্যাক্টোরিয়াল কাটা। এবার আমরা কি করব দেখো, n n সংক্রান্ত টার্মগুলা সবগুলাকে আমরা এক পাশে নিব, বাকিগুলো অন্য পাশে নিব। তো যদি আমরা নেই, এবার দেখো কি হচ্ছে, এই পাশে মনে করো 3 পাওয়ার কত n-4, এইটা যদি এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে না, 3 পাওয়ার n-5 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল আছে ভাগ আকারে, এই পাশে আসলে কি উপরে চলে যাবে, আর নিচে তো 4 ফ্যাক্টোরিয়াল আছেই, আর এইটা এই পাশে দিয়ে দাও n-4 ফ্যাক্টোরিয়াল, তোমার সুবিধার জন্যই n- কত 5 ফ্যাক্টোরিয়াল, কোনো খেচাল রাখা যাবে না, ক্লিয়ারলি করবার। একই বেজের একাধিক ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি বিয়োগ হবে, তাহলে 3 পাওয়ার n-4, তারপরে বলো তো মাইনাসে প্লাস 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে বলো, এটা তোমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। বলো ফ্যাক্টোরিয়াল কাটতে হবে, তাই আমরা কি বলতে পারি না যে n-4 ইন্টু কত ভাইয়া বলো তো n-5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি n-5 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা খুব সহজ, এটা কাটা, এখানে বলো n আর n কাটা, জাস্ট 3 থাকতেছে, আর এখানে বলো তো কত জাস্ট 5 থাকতেছে, আর এখানে কত n-4, কোনো ম্যাথ হইল, দেখো বলো বুঝছো কিনা, আর n-4
তাহলে বলো 3 5 কত, 15 ইজ ইকুয়ালস টু n-4। তাহলে n ইজ ইকুয়ালস টু এই পাশে যোগ হয়ে যাবে, 15 + 4 ইজ ইকুয়ালস টু n। সো n এর মানটা কত, 19। বলো তো বুঝছো কিনা, না বোঝার কথা কি, একদম ক্লিয়ারলি আমরা করে দিলাম। এটা তো শেষ না, আমরা তো আরো অনেকগুলো দেখাবো, কারণ এটা গুরুত্বপূর্ণ, এটা লাগবে। হ্যাঁ, আমরা যখন বিশাল বড় বড় ম্যাথ সলভ করতে যাব, 4 নম্বরের কোয়েশ্চেনগুলো খ অথবা গ, তখন আমাদের এই ফর্মেটটাতে অনেকেই আমরা আটকে যাই। সো প্রথমে আমরা যেটাতে আটকে যাই ওইটা নিয়ে আমরা প্রথম কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে তো শেষ না, আমাদের তো আরও সমাধান করতে হবে। 2টা গেল। হ্যাঁ, আমরা এবার আরেকটু বড়টা দেখাবো। তো আমরা কোন ফরম্যাটে আমরা প্রমাণগুলো করতেছি, ওই ফরম্যাটটার দিকে একটু তুমি লক্ষ্য করো, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা তোমাদের জন্য আরও কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে আসছি। দেখো, লিখো 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে কি NC8 বা NC8 3 পাওয়ার কত, n-8, 2 inverse 8 is equals to NC7, বুঝছো? NC7 3 পাওয়ার n-7 ইন্টু 1/2 পাওয়ার 7 হলে বুঝতেই তো পারছো কী করতে হবে, n এর মানটা কত। কোনো সমস্যা নাই, বলো আমরা এটা করব। বলো কি করবা, দেখো তো ভাই এদিকে, বলো তো কি করা যায়, দেখো আমরা দেখো কি করা যায়। উপরে বলো তো শুনি ভাইয়া, উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, 3 পাওয়ার n-8, 2 ইনভার্স 8। 2 ইনভার্স 8 মানে তো আমরা জানি, তাই না ভাইয়া, কত হবে 1/2 পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু উপরেরটার ফ্যাক্টোরিয়াল নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু, বলো তো ভাইয়া কেন সমস্যা হবে, আমরা থাকতে এই জায়গাটাতে সমস্যা হলে হবে। এবার বলছি n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কাটা, n সংক্রান্ত টার্মগুলো এক পাশে নাও ভাইয়া, বাকিগুলোকে অন্য পাশে নিবা। এই যে এখানে n-7টা এই পাশে নিয়ে আসো, উপরে n-7 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কত n-8 ফ্যাক্টোরিয়াল, বাকি সবগুলো টার্মকে তুমি ওই পাশে নিবা। দেখো এখানে কত আছে, 3 পাওয়ার n-7, এইটা এই পাশে কি ভাগ হয়ে যাবে না, 3 পাওয়ার n-8 ইন্টু এখানে বলো এই যে 2 পাওয়ার 8 ওই পাশে গেলে উপরে চলে যাবে, তাহলে উপরে 2 পাওয়ার 8, নিচে কত 2 পাওয়ার 7, আর কিছু আছে 8 ফ্যাক্টোরিয়াল নিচে ওই পাশে গেলে উপরে, আর এখানে আছে কত 7 ফ্যাক্টোরিয়াল। তোমার জীবনটাই সহজ করে দিলাম। এবার বলো কাটাকাটি করব, n-7 ফ্যাক্টোরিয়াল মানে কি, n-7 ইন্টু তার চেয়ে এক কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল, নিচে n-8 ফ্যাক্টোরিয়াল, ভাগ আছে না, তাহলে বিয়োগ হবে n-7 মাইনাস n প্লাস 8, বুঝছো ভাইয়া, 2 পাওয়ার 8 মাইনাস 7 ইন্টু, এটা তো সহজেই 8 ফ্যাক্টোরিয়াল মানে কত, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, কোনো ক্যালকুলেটর লাগতেছে না, সরাসরি করা যাচ্ছে। এটা কাটা, তাহলে n-7 ইজ ইকুয়ালস টু n কাটা জাস্ট 3 পাওয়ার 1, এখানে কত 2, আর এখানে কত বলো তো, এখানে কত 8। তাহলে বলো n-7 ইজ ইকুয়ালস টু 3 2 6, 6 8 কত 48, তাহলে n ইজ ইকুয়ালস টু 48 প্লাস 7, সো n এর মানটা কত আমাদের 55, কত হবে 55, বলো ক্লিয়ার কিনা। এই যে আমাদের NCR সম্পর্কিত এগুলো লাগবে, বুঝছো, এগুলো যদি ক্লিয়ার করে ফেলো তুমি যে অন্যদের থেকে কতটুকু আগায় থাকবা, এটা তুমি চিন্তা করতে পারবা না। একটা কনসেপচুয়াল ব্যাখ্যা হচ্ছে আমাদের এগুলো। হ্যাঁ, আমরা জানি স্টুডেন্টদের কোথায় সমস্যা হয়, এই জায়গাটাতে সমস্যা হয়। তো শেষ তো না, আমরা আরও কিছু সমাধান করব, হ্যাঁ, তোমাদের বোঝার জন্য। 3 নাম্বার গেল, এবার আমরা 4 নাম্বারে আরও কিছু কোয়েশন দেখব। চলো আমরা এটা হচ্ছে এখন আরেকটু বড়টা দিই, নাকি আরেকটু বড়টা দিই। ওকে, দেখো আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, 4 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে লিখো। হ্যাঁ, বলছে দেখো 5 ইন্টু কত NC5 ইন্টু
2 এর পাওয়ার কত n-5 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 5 n-5 is NC4 2 এর পাওয়ার n-4 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 4। জানোই কি বলছে, হলে n এর মান কত। আমার মনে হয় আর সমস্যা হওয়ার কথা না, তাও আমরা করে দিব, তাই না? এরকম খুঁজে খুঁজে আরও সমস্যা তুমি বের করবো। দেখো তো প্রবলেমটা দেখলেই তো শান্তি লাগে, খুব সহজ বিষয় এগুলো, বুঝছো? আচ্ছা, তাহলে আমি সলিউশনটা লিখবা 5 ইন্টু এখানে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল 2 পাওয়ার n-5। আর এখানে কত হচ্ছে 1/3 পাওয়ার 5। দেখো তো এখানে সমস্যা আছে কিনা। উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল 2 পাওয়ার, ওকে। NC5 বলো n ফ্যাক্টোরিয়াল, নিচে কত নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, বুঝছো? আচ্ছা, এবার আসো ইন্টু 2 পাওয়ার কত n-4, ওকে, ইন্টু 1 বাই কত 3 পাওয়ার 4। তোমার যে টেকনিক শেখাই দিয়েছি ভাইয়া, এই দেখো n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, তারপরে কি করবা n সম্পর্কিত টার্মগুলো এক পাশে নিবা, বাকিগুলো অন্য পাশে। তাহলে এই n-4টা এই পাশে নিয়ে আসো, n-4 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আমাদের n-5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 2 পাওয়ার, এখানে আছে কত 2 পাওয়ার, এটা এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে 2 পাওয়ার n-5 ইন্টু এই যে দেখো 3 পাওয়ার 5 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে উপরে চলে যাবে, তাহলে 3 পাওয়ার 5 উপরে আর 3 পাওয়ার 4 নিচে ইন্টু এই যে 5 ফ্যাক্টোরিয়ালটা ওই পাশে যাবে, উপরে হয়ে যাবে, আর নিচে কত 4 ফ্যাক্টোরিয়াল। তুমি যদি এই ক্যালকুলেশনটা করতে পারো, এটা তো সহজ, তাইলে তোমার পুরো ম্যাথটাই সহজ হয়ে যাবে। এইবার আরেকটা বিষয় আছে ভাইয়া, দেখো 5 তো এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে 1 বাই কত 5, আর সমস্যা নাই। এবার বলো n-4 ফ্যাক্টোরিয়াল মানে কি n-4 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল, নিচে কত দেখিও আমাদের কোথাও ভুল যায় কিনা, হ্যাঁ অনেক সময় ভুল হয়ে যায়। n-5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু, এটা তো ভাগ আছে বিয়োগ হবে, n-4 মাইনাস n মাইনাস এ প্লাস 5, বুঝছো? ইন্টু এখানে কি হবে 3 পাওয়ার 5 মাইনাস 4, এটা তো বলতেই পারি 5 ইন্টু কত 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল 1 বাই কত 5, 4 4 কাটা 5 5 কাটা, এত সহজ অঙ্ক এগুলো। n-4 2 পাওয়ার n কাটা জাস্ট 2 থাকতেছে, এখানে 3 থাকতেছে, বুঝছো? আর কিছু আছে? সো n-4 ইজ ইকুয়ালস টু 3 2 এ 6, সো n ইজ ইকুয়ালস টু 6 প্লাস 4, তাহলে n এর মানটা কত হয়েছে 10 হইল। n এর মানটা কত হইল ভাইয়া 10। বলো কঠিন লাগছে কি? তাহলে বলো তো এই যে আমাদের NCR সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো কি এই ক্লাসটা করার পরে আর কি থাকবে? তুমি বিশ্বাস করো বিস্তৃতি আমরা সবাই করতে পারি, তো বিস্তৃতি করার জন্য যে আমাদের যে এই টার্মগুলো দরকার, এটা তো আমরা অনেকেই জানি না বলেই কিন্তু আমাদের এই জায়গায় গিয়ে আটকে যায়। তখন বলা হয় যে দ্বিপদী বিস্তৃতি সহজ, তবে এই জায়গাটাতে আটকে গেছি, আমি ক্লিয়ার করে নিই। তখন তুমি কাকে দোষ দিবা? বুঝতে পারছো? তাহলে এই যে ক্লাসটা আমরা দিলাম আজকে লেকচার 1, এই লেকচার 1-এর মাধ্যমে দ্বিপদী বিস্তৃতি করার জন্য যেগুলো আমাদের পুঞ্জি, যেগুলো আমাদের দরকার, সেগুলো দেখিয়ে দিলাম, বুঝছো? আমি আশা করি যদি ক্লাসটা দেখে থাকো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্যা হবে না, ঠিক আছে? আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং খুব ভালোভাবে বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস লেকচার 2, এবং ওই লেকচার 2 থেকেই তোমাদের বিস্তৃতি নির্ণয় করা শুরু করব, বিভিন্ন ধরনের বিস্তৃতি, একবারে বললাম তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যা কিছু দরকার আমরা এই ক্লাসের মাধ্যমে দিয়ে দিব, বুঝছো? তাহলে পরবর্তী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।